আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কারের রাজনীতি। আর আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শেখ রবিউল আলম, রবিউল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা একদম ছোট্ট করে আপনার কাছে যেটি প্রথমেই জানতে চাওয়া আমার, সেটি হচ্ছে সংস্কার নিয়ে। আমরা এর আগে দেখছি যে রাজনীতিতে সংস্কার দরকার, নানা জায়গায় সংস্কার দরকার একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। এখন মনে হচ্ছে যে পথ পরিক্রমায় যে সংস্কারকে ঘিরেই রাজনীতিটা আবর্তিত হচ্ছে। এই আবর্তনের ধারা বা এইটির গতিপথটা আসলে কোন দিকে যাচ্ছে? কারণ ৩-৪টি বিষয় এখানে উঠে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, নতুন দল যেমন গঠন করছে, তেমনি তারা এই আমূল সংস্কারের পক্ষে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির ক্ষেত্রে একটা শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে তাদের এই প্রতিক্রিয়াটা কি আসবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এসিটিভির সাথে যুক্ত আছেন। নতুন বন্দোবস্ত চাচ্ছে, নতুন রাজনীতি নিয়ে যারা রাজনৈতিকভাবে নতুনভাবে সোচ্চার হতে চাইছে, তারাও তো নতুন বন্দোবস্ত এবং নতুন রাজনীতির সংস্কৃতি নিয়ে আসতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা, কল্যাণ, সমৃদ্ধি ধারণ করে রাজনীতি করেছে বা করছে, সেই রাজনৈতিক দলগুলি তো ইতিমধ্যে জনসমর্থন আদায় আপনার সফল হয়েছে, জনগণ কর্তৃক বারবার নির্বাচিত হয়েছে। এবং ধরেন তাদের যে রাজনীতি, তাদের যে মূলনীতি, গঠনতন্ত্র, তারপর ধরেন ঘোষণাপত্র, সেটি তো জনগণের সমর্থন পেয়েছে। এখন সেই যে রাজনীতি, সেই রাজনীতিটা জনগণ কতটুকু গ্রহণ করবে, কতটুকু বর্জন করবে, সেটা নির্ভর করবে হচ্ছে জনগণের রায়ের ভিত্তিতে। এখন বিএনপির একটা মূলনীতি আছে, একটা ঘোষণাপত্র আছে, একটা গঠনতন্ত্র আছে, নিশ্চয়ই গণ অধিকার পরিষদেরও আছে, নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলের আছে, এবং আমি বলি জামাত ইসলামেরও আছে। তো সেই রাষ্ট্রীয় দর্শন যেটা তারা জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে চায়, জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ থেকে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের পরিকল্পনা রয়েছে অথবা ইতিমধ্যে তারা সংকল্পবদ্ধ হয়েছে, তার প্রতি জনগণের সমর্থন আছে বিধায় ওই রাজনৈতিক দল মনে করে। এখন আপনি যদি বলেন যে আমাদের এখন বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে একটা নতুন বন্দোবস্ত হতে হবে, রাজনৈতিক সংস্কারে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনটা তারা আনুক, তারা একটা রাজনৈতিক দল গঠন করুক, তারপর জনগণের কাছে তাদের কি করণীয় এবং তারা জনগণের জন্য কি করতে চায় সেই দর্শন নিয়ে যখন আসবে, তখন জনগণই সেটার সাথে সমর্থন হলে তাদেরকে নির্বাচিত করবে, তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবে। রাজনীতি কিভাবে চলবে, রাষ্ট্র ব্যবস্থাপনা কিভাবে চলবে, সেটা তো জনগণ ঠিক করবে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, বা এটাও আমাদের সমর্থন রয়েছে যে বাংলাদেশে একটা জরাজীর্ণ রাজনৈতিক পরিকাঠামো তৈরি করেছে বিগত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার। 17 বছরে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে প্রতিপক্ষ রাজনীতি নিধন করেছে, ভিন্নমত দমন করেছে, ভোটাধিকার হরণ করেছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে ক্ষমতায় থেকেছে, যার ফলে রাজনীতির প্রতি একটা বিরূপ মনোভাব জনগণের আছে। কিন্তু আওয়ামী লীগ আদর্শচ্যুত হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে বিধায় অন্য রাজনৈতিক দলগুলিও ব্যর্থ হয়েছে, এভাবে ভাবার কোনো সুযোগ নেই। আওয়ামী দর্শনের পতন হয়েছে এবং নিকৃষ্টতম পতন হয়েছে, এবং ধরেন আওয়ামী লীগের রাজনীতিটা চ্যালেঞ্জ এবং কঠিন হয়েছে, নিষিদ্ধ হতে চলেছে, জনগণ তাদেরকে বর্জন করেছে এবং বর্জন করেনি, তাদের পতন নিশ্চিত করতে হয়েছে। এবং সেই রাজনৈতিক দর্শনের রাজনীতি থাকবে কিনা সেটা চ্যালেঞ্জের মুখে, কারণ ওই রাজনৈতিক দলটি আওয়ামী লীগ এবং তার নেতারা যে অপশাসন, দুঃশাসন, গণহত্যা করেছে, যার ফলে মানুষের কাছে তাদের বিচার, দলের বিচার এবং তার নেতৃত্বের বিচার, তার সুবিধাভোগীদের বিচার, এটা এখন একমাত্র দাবি। কিন্তু তার মানে সব রাজনৈতিক দর্শনের পরিবর্তন করতে হবে, এবং কিছু মুষ্টিমেয় মানুষ পরিবর্তন আশা করে বিদায় 18 কোটি মানুষ সেই পরিবর্তনটাকে নিশ্চিত চায়, এভাবে ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি বলতে পারি যে আমাদের রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদের দর্শন। আমাদের রাজনৈতিক দর্শন এদেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দর্শন। আমরা জনকল্যাণ নিশ্চিত করার জন্য রাজনীতি করি, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করি, জনসমৃদ্ধি নিশ্চিত করতে চাই,
বারবার নির্বাচিত হয়ে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। এদেশের বহুদলীয় গণতন্ত্র বলেন, এদেশের সংসদীয় পদ্ধতির সরকার বলেন, স্বনির্ভর বাংলাদেশ বলেন, আপনি যদি বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক যে আপনার যেটাকে বলা হয় রূপ, এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে নির্বাচন করেছি আপনার একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, এই নজির তো বিএনপি প্রতিষ্ঠিত করেছে। ক্ষমতায় নির্বাচিত হয়ে গিয়েছি, আবার তার ক্ষমতার বাইরে এসেও নির্বাচন করেছি। একসময় দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনগণ চেয়েছে, সমর্থন করেছে, আওয়ামী লীগেরও দাবি ছিল, আমরা সংবিধানে প্রতিষ্ঠিত করেছি এবং ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছি। এই যে আওয়ামী লীগ 17 বছর অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে, সেখানেও আমাদের কথা ছিল যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা প্রতিষ্ঠিত করে তোমাকে ক্ষমতার বাইরে এসে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ সেই চ্যালেঞ্জ নিতে অক্ষম ছিল, ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু কখনো বলিনি যে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাবে, তারপরে রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমতায় যাব। আমরা বলছি জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই। এবং আপনি দেখবেন যে 11 দফা 31 দফা যে অঙ্গীকার আমরা করেছি, সেটাও কিন্তু একটা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, যেটা নির্দলীয়। সে অঙ্গীকার আমাদের আছে। সংসদটা কার্যকর হবে। আপনি সেই জায়গায় আমি 31 দফায় এই অল্প সময় আমি বলবো না, আপনি নিশ্চিতভাবে দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থাপনায় সংস্কারের কথা বলেছি, সংবিধানে সংস্কারের কথা বলেছি, রাজনৈতিক দলের মধ্যেও কারেকশনের কথা আমরা বলেছি। অর্থাৎ পরিপূর্ণ সংস্কার যদি বলেন, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থাপনায় সংস্কার, সেটা আমাদের 31 দফা দাবির মধ্যে আছে। এখন বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকেই নতুন বন্দোবস্ত চাচ্ছে, তো সেই বন্দোবস্ত নিয়ে তো আপনাকে জনগণের কাছে যেতে হবে। আর সেই বন্দোবস্তটা কি, তারা এখনো পর্যন্ত সেটা বলতেও সক্ষম হয়নি। 31 দফা সংস্কারের যে প্রস্তাব আমরা দিয়েছি রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনায়, তার বাইরে অন্য কিছু আছে। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো ধরেন সামাজিক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ থেকে এখনো বলা হয়নি। তার বাইরে কিছু যদি বলাও হয়ে থাকে এবং সেটি যদি জনকল্যাণের হয়, সেটি যদি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়, নিশ্চয়ই বিএনপি সেটা বিবেচনায় রাখে এবং বিবেচনা করবে। আমি আবারও বলি, বিএনপি জনগণের মানে প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের রাজনীতি চায়, রাষ্ট্র ব্যবস্থাপনা চায়। রবিউল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। শেখ হাফিজুর রহমান কার্জন স্যার, আপনার কাছে যেতে চাই। যেটি রবিউল ভাই বলছিলেন যে বড় দল হিসেবে বিএনপি যে 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে, সংস্কারের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে আসছে, কিন্তু আমরা দেখেছি যে স্থায়ী বা বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা বা সদিচ্ছা, তার পাশাপাশি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছে এই প্রজন্মের তরুণ ছাত্র নেতারা। আপনার কি মনে হয় যে এই যে কনভেনশনাল যে রাজনীতি পলিটিক্স প্রচলিত, তার সাথে এই নতুনদের রাজনীতির একটা দ্বন্দ্ব দৃশ্যমান হচ্ছে কিনা ধীরে ধীরে? আপনার প্রশ্নটা আরেকবার রিপিট করেন, শেষ অংশটা। যে প্রচলিত যে রাজনীতি, অর্থাৎ বড় যে দলগুলো যে রাজনীতি করছে, তাদের সাথে নতুন যারা এই যে নতুন দল গঠন করতে যাচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে রাজনৈতিক দর্শন, এই যে পুরনো রাজনীতির যে দলগুলো, তাদের সাথে এই দ্বন্দ্বটা দৃশ্যমান হচ্ছে কিনা ধীরে ধীরে? নতুন যারা এসছে তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে আমি খুব বেশি ওয়াকিবহাল না, এবং তাদের যেটা একটা প্রোক্লেমেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি। তাদের 9 দফা যেটা ছিল সেটা চাকরি কেন্দ্রিক, হ্যাঁ, আপনার কোটা কেন্দ্রিক যে আপনার চাকরির যে বৈষম্য ছিল সেটা নিরসন করার জন্য। আপনি সংস্কারের যে বিষয়টা তুলেছেন, এখন সংস্কারের এই বিষয়টা আপনার 10টা কমিশন হয়েছে, হ্যাঁ, এবং কমিশনগুলো কাজ করছে, এবং কমিশনগুলো আরও স্বচ্ছতার সাথে কাজ করা উচিত ছিল। কারণ কমিশনগুলো কাজ করছে অনেক বিষয় আমরা কিন্তু জানি না, এবং আপনার অনেক স্টেক হোল্ডারের সাথে কথাবার্তাও বলা হয়নি, এবং সবচেয়ে বড় যে অংশীজন রাজনৈতিক দল, তার সাথে কিন্তু আমরা খুব একটা কথাবার্তা বলতে দেখিনি, এবং তাদের তরফ থেকেও নানা অভিযোগ আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার 50 বছর অতিক্রম করেছে। এখন আপনি যদি সেই 71 সালে মানে 72 সাল থেকে শুরু করেন, তাহলে পরে আমি বলবো যে হ্যাঁ, বঙ্গবন্ধু তিনি প্রথমেই মানে ভিশনারি কিছু অনেক দূরদৃষ্টি সম্পন্ন কিছু বিষয় নিয়ে শুরু করেছিলেন। পরিকল্পনা কমিশন করেছিলেন, দেশের সবচেয়ে বড় যে অর্থনীতিবিদ, দেশ বিদেশের যারা খুব মানে রেহমান সোবহান, আনিসুর রহমান। তারপরে তিনি শিক্ষা কমিশন করেছিলেন, বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদা। কিন্তু আমার তারপরেও আমার যেটা মনে হয় একটা আদর্শ সংবিধান ছিল যে আপনি ওই ব্রিটিশ কলোনিয়াল যে সিস্টেমগুলো, সেগুলো কিন্তু আপনি সংস্কার করতে পারেননি। আপনার
মানে 2018 সালে ওই সময় যে নিরাপদ সড়কের আন্দোলনটা হয়েছিল তখন থেকে রাষ্ট্র সংস্কারের দাবিটা আমরা দেখতে পাই এবং রাষ্ট্র সংস্কারের যে দাবিটা সেটা আমরা বিস্তারিত কিছুই শুনি নাই, শুধু রাষ্ট্র সংস্কার। হ্যাঁ, তারপরে আমরা শুনেছি নতুন একটা বন্দোবস্ত, কিছু বাম নেতা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, কিন্তু ওইটারও বিস্তারিত তেমন কিছু আমি দেখি নাই। আমার কাছে যেটা মনে হয় যে আপনি এখানে বলতে পারেন যে আমাদের এখানে যে আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, সেটা কতটুকু জনবান্ধব এবং সেটা আসলে মানে সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা আছে। তারপর আমাদের এখানে স্থানীয় সরকার মানে কতটা শক্তিশালী সেটা মানুষের সেবা দিতে পারছে কিনা। কারণ আমরা এরশাদ সাহেবের সমালোচনা করি, কিন্তু তিনি তো একটা ভালো স্থানীয় সরকার করেছিলেন, তো পরবর্তীতে সেই স্থানীয় সরকার কিন্তু আমরা পাই নাই। তারপর ধরেন নির্বাচন কমিশন, কারণ আপনার রাষ্ট্র সংস্কার মানে কিন্তু এই যে এই মানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তার সংস্কার এবং তার সাথে সাথে গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, একটা ভালো সমাজ নির্মাণের জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার তার সংস্কার কিংবা সেটা ঢেলে সাজানো। এবং সবচেয়ে বেশি আলোচনা এসছে যে আমাদের বেশি দরকার হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করা, পুলিশের সংস্কার করা, আমলাতন্ত্রের সংস্কার করা, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করা। হ্যাঁ, এবং আমি মানে একজন সচেতন নাগরিক হিসেবেও বলবো যে এই সমস্ত সংস্কার দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার আমার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। এইটা নিয়ে আমি তেমন কোনো কথাবার্তা শুনি নাই। এবং আমি বাংলাদেশের মতো, বাংলাদেশে মানে গিভেন দি সিচুয়েশন, বাংলাদেশে আমাদের যা কিছু আছে তার ভেতরে সবচেয়ে যেটা আমাদের বেশি দরকার ছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এবং গত 10 বছরে সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে শিক্ষা ব্যবস্থার। এবং এই সরকারের সময় আমি শিক্ষা নিয়ে কথাবার্তাও শুনছি না, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ভেতরে সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে। এখন আপনার সংবিধান সংস্কারের কথা এসছে, তারপরে রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা কিন্তু আমরা ওই 1/11-এর সময় শুনেছিলাম যে রাজনৈতিক দল এটা কিভাবে চলে, কারা ফান্ডিং করে, এটা মানে আরও রেজিস্টার্ড ওয়েতে আরও প্রাতিষ্ঠানিকভাবে সেটা চলবে কি না, এই সমস্ত কথাবার্তা কিন্তু এখন আমরা শুনছি না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একবিংশ শতাব্দীতে আপনি যদি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চালাতে চান, তাহলে পরে আপনি এই যে গতানুগতিক রাজনৈতিক মেঠো বক্তৃতায় তো হবে না। আপনি প্রত্যেকটা জায়গাতে আপনার আমলাতন্ত্র, আপনার স্থানীয় সরকার, আপনার নির্বাচন কমিশন, আপনার দুর্নীতি দমন কমিশন, আপনার পুলিশ, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার স্বাস্থ্য ব্যবস্থা, আপনার বিচার ব্যবস্থার উপরে তো আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। আবার এই সরকার এসে কি আস্থা পুনরুদ্ধার করতে পেরেছে? এখনও তো আমি দেখছি যে মানে একই অবস্থা চলে যাচ্ছে এবং আপনার মব ভায়োলেন্স দিয়ে অনেক কিছু করা হচ্ছে। সুতরাং আপনি মানে সংস্কারের যে বিষয়টা, প্রথমত সেই বিষয়টা বোঝা, আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র সংস্কার মানে কি, এটা কি বিমূর্ত কোনো বিষয় নাকি বিষয়টা কি, সেটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি মানে ইস্যু অর ম্যাটার প্রপারলি। আপনাকে প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে এবং এই সংস্কারগুলো এইটা ধরেন যে প্রত্যেকটা সংস্কারের জন্য খুবই শক্তিশালী একটা কমিশন দরকার এবং সেই কমিশনটা 3 মাস 6 মাসের না, অনেক দিনের। এবং সেই সংস্কারটা করতে হবে দেশের সব মানুষকে নিয়ে। হ্যাঁ, কারণ আমি আজকে যে অন্তর্ভুক্তি কিংবা ইনক্লুসিভ যে কথাটা বলা হয়, এই আগের সরকারের সময় ছিল সেটা ভীষণ রকম ফল্টি। কারণ আপনি যখন কোনো উদ্যোগ নিয়েছেন, তারা কি করেছেন, বিএনপিকে বাদ দিয়েছেন, জামাতকে বাদ দিয়েছেন। এখন বিএনপিকে যদি আপনি বাদ দেন তাহলে 40% মানুষ কিন্তু নাই। আবার এখন যেটা হচ্ছে, আপনি আওয়ামী লীগকে যদি বাদ দেন, যে আওয়ামী লীগের যারা আপনার দোষ করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, কিন্তু আওয়ামী লীগের যদি আপনি বাদ দেন তাহলে 30 to 35 কিংবা 40% নাই। ইনক্লুসিভ কিভাবে হলো মানে আমি নিজে বুঝতে পারি না। কারণ যে কোনো বিষয়টা আমাকে নিজে আগে বুঝতে হবে যে আপনি একটা রাষ্ট্র সংস্কার করতে চান। আপনি দেখেন ইন্ডিয়াতে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, মানে যেটা ন্যাশনাল ইস্যু তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের বিষয়ে, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে তারা কিন্তু মানে ওই বিজেপি একা সিদ্ধান্ত নিচ্ছে না, মানে সব দল মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং এই যে রাষ্ট্র সংস্কার আপনি বলছেন, বলে ফেনা তুলে ফেলছেন, কিন্তু আপনার সংস্কার তো প্রত্যেকটা জায়গায় হতে হবে। আপনি সব সংস্কার করলেন, সেটি 3 মাসে সম্ভব কিনা? আপনি সব সংস্কার করলেন, আপনি অনেক বিষয়গুলো তুলেছেন যেখানে আপনি সব সংস্কার করলেন, রাজনৈতিক দল করলেন না, তাই না? আমরা তো রাজনৈতিক দল যে ট্রেডিশনাল ওয়েতে চলছে, কারণ রাজনৈতিক দলের ভেতরে আমরা এখন নতুন উপলব্ধি দেখতে পাচ্ছি, হ্যাঁ, নতুন ধরনের পরিশুদ্ধির দেখতে পাচ্ছি। সেটাও তো এমনি না,
সেটাও তো দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, এবং আমরা তো 50 বছরের সব ধরনের সরকার দেখেছি। আমরা দলীয় সরকার দেখেছি, সামরিক সরকার দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, তারপরে অন্তর্বর্তী সরকার দেখছি। তো সব কিছু মিলে আমাদের একটা অভিজ্ঞতা, এবং 50 বছরে তো আমার তো একটা ডাইরেকশন পেতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি। সুতরাং রাষ্ট্র সংস্কারের এই বিষয়টা প্রত্যেকটা জায়গায় সংস্কার। হাফিজুর রহমান কার্জন, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো এই লেট এডিশনে অংশ নেওয়ার জন্য। রাশেদ খান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সংস্কারের রাজনীতি, হাফিজুর রহমান কার্জন বলছিলেন যে সঠিক লক্ষ্যটা অর্জন করা বা সঠিক লক্ষ্য স্থির করা, যেটি আর কি, যে আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার যে পরিধি ব্যাপ্তি, সেটি আসলে স্পষ্ট না, একটা অস্পষ্ট একটা ধারণা বা সামনে আসছে। সেটিকে আসলে সংস্কার কমিশনের প্রতিবেদনের পরেই এই রাজনীতি হবে, নাকি সংস্কারকে কেন্দ্র করে বাড়তি সুবিধা নিয়ে রাজনীতি করতে চায় কেউ কেউ? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমরা যখন প্রধান উপদেষ্টা সহ যারা আসলে সংলাপের সাথে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা থাকেন, তাদের সাথে বৈঠক করে আমরা বারবার বলেছি যে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করেন, আপনাদের পরিকল্পনা প্রকাশ করেন। কিন্তু এখনও পর্যন্ত আজকে কিন্তু সরকারের এই 5 মাস আজকে, কিন্তু এখনও পর্যন্ত সেই রোডম্যাপ তারা প্রকাশ করেনি। বরং সরকার একটি ধারণা প্রকাশ করেছে যে অমুক তারিখে ইলেকশনটা হতে পারে। এখন এইভাবে যদি আপনি সব কিছু পরিষ্কার না করেন, তাহলে কিন্তু সন্দেহ এবং সংশয় বাড়বে। দেখেন, এই সরকার যখন ক্ষমতায় বসলো, সবাই কিন্তু সমর্থন দিয়েছে। বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা সংগঠন, আমার মনে হয় যে আওয়ামী লীগ ছাড়া এবং তার দর্শকরা ছাড়া মোটামুটি বাংলাদেশের সবাই সমর্থন দিয়েছে। সেক্ষেত্রে 100% বলা যায় আওয়ামী লীগের বাইরে। তারপরেও সরকার দেখেন যে এত সমালোচনা, 1 মাস গেল, 2 মাস গেল, এখন তো সরকারের প্রত্যেকটা জায়গায় সমালোচনা। মানুষ এখন বলছে যে এই সরকার যা যা করেছে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে সরকার আসলে 10% সফল আর 90%ই আসলে সরকারের ব্যর্থতা। কারণ কি? কারণ এখনও পর্যন্ত আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি, শেখ পরিবারের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। উবায়দুল কাদের 3 মাস নিরাপদে বাংলাদেশে থাকলো, এরপরে পালিয়ে গেল। জেলার ডিসি, এসপিরা ফাংশন করছে না। সচিবালয়ে আপনি যান, দেখবেন সেখানকার কর্মকর্তারা ফাংশন করছে না। ডিসি নিয়োগ, এসপি নিয়োগ নিয়ে যে ধরনের সমালোচনা আপনি জানেন, এবং সরকারের প্রত্যেকটা জায়গায় দেখেন আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। এখনও পর্যন্ত যেটি স্যার বললেন, স্যারের মতামত এটা, কিন্তু যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যারা দীর্ঘ 15 বছর জেল, জুলুম, নির্যাতনের শিকার, এমনকি যারা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবার, তাদের মতামত নেন। কেউ কিন্তু চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশে এই নামে আর রাজনীতি করুক। এখন এই বিষয়ে সিদ্ধান্ত কি হবে? সরকার কিন্তু বিএনপির ঘাড়ে বন্দুক রেখে তারা কিন্তু ইতিমধ্যে তাদের অবস্থান ক্লিয়ার করেছে যে বিএনপি চায় না, এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। এবং কিন্তু মানুষের মতামতটা কি? আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আপনি সাংবাদিক হিসেবে মানুষের কাছে যান, মানুষ মনে করে আওয়ামী লীগ এইভাবে, যেভাবে নির্মমভাবে মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, এরপরে আসলে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। তো ঠিক আছে, আপনারা গণহত্যার বিচার করবেন, তো গণহত্যার বিচারের আগে তো এই পাপিষ্ট একটি দল, সেই দলের সাংগঠনিক কার্যক্রমকে স্থগিত করতে হবে, একই সাথে তাদের নিবন্ধনকে স্থগিত করতে হবে। এই যে এতগুলো কথা আমি বললাম, এগুলো কি একটার বাস্তবায়ন হয়েছে? এবার আসি দ্রব্যমূল্য। দেখেন, মানুষ কিন্তু কখন সরকারের উপরে ক্ষুব্ধ হয়? যখন দ্রব্যমূল্য বা নিত্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। এই 5 মাসে প্রত্যেকটা জিনিসের দাম বাড়া ছাড়া কিন্তু কমে নাই। সরকার কিন্তু দেখেন কোনো একটা জায়গায় সরকারের সফলতা আপনি যদি দেখাতে পারেন, তাহলে আসলে আর কি বলবো, আমার মনে হয় না আপনি দেখাতে পারবেন। তবে একটি জায়গায় সরকারের একটা সফলতা আছে, সেটি হলো যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত ওই যে কয়েকটা দিবস, এই দিবস কেন্দ্রিক কয়েকটা সফলতা আছে, এবং ভারত ইস্যু নিয়ে সরকারের সফলতা আছে। এগুলো বলতে হয় যে ভারতের বিষয়ে তো সরকার আমাদের ডাকুক বা না ডাকুক, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য দল বা বাংলাদেশের অধিকাংশ মানুষ, তারা কিন্তু ভারতের যে আগ্রাসন, আধিপত্যবাদ, এইটার ব্যাপারে আগে থেকে সোচ্চার। এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে মানুষের স্লোগান কি ছিল? জাতীয় মুক্তির একটি স্লোগান ছিল, এই জাতির মুক্তির। সেই স্লোগানটা কিন্তু এইবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম না, এই স্লোগানটা হলো দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। এই স্লোগান কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থীরা দিয়েছে, মানুষ দিয়েছে। মানুষ যেটি মনে করেছিল যে এই সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে টিকে রয়েছে, কাদের কারণে, কাদের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকার টিকে রয়েছে, কাদের সহযোগিতায়? বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ, আমার মনে হয় যারা পাগল,
মোটামুটি বোঝে বা বুঝতে পারে না, যাদের মনে হয় স্মৃতি শক্তি কম, তারাও বলবে যে এই আওয়ামী লীগ টিকে ছিল আসলে একমাত্র ভারতের কারণে। আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের সরকার বলা যেত না। আওয়ামী লীগ ছিল একটি ভারতের পুতুল সরকার, এবং বাংলাদেশ আসলে স্বাধীন কোনো রাষ্ট্র ছিল না। বাংলাদেশ এই মুহূর্তে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ ছিল আসলে ভারতের একটি করদ রাজ্য। এখন এই অবস্থায় সরকার আসলে কতটুকু পরিবর্তন ঘটাতে পারলো? সরকার তো রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু আমার কথা হলো যে সরকার এই 5 মাসে রাষ্ট্র সংস্কারের কি করলো? সরকার যদি এই 5 মাসে রাষ্ট্র সংস্কারের নমুনা না দেখাতে পারে, উদাহরণ না সৃষ্টি করতে পারে যে এই 5 মাসে আমি এই সংস্কার করেছি। দেখেন 10টা কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনের কাজ কি দৃশ্যমান? এই কমিশন জানুয়ারি মাসে শুনছি তারা প্রতিবেদন দিবে। জি, জানুয়ারি মাসে দিবে। এখন যদি দলগুলো এই প্রতিবেদন গ্রহণ না করে, তখন আপনি কি করবেন? তাহলে কি আবার আপনি 3 মাস লাগাবেন? তারপরে যদি আবার না পছন্দ করে আবার আপনি 3 মাস লাগাবেন? এজন্যই আমরা বলেছিলাম যে আপনারা এমনভাবে কমিশন গঠন করেন যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, সুশীল সমাজ, নাগরিক সমাজ, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ এবং একই সাথে সরকারের প্রতিনিধি। তাহলে যেটি হবে যে একটি ফাইনাল ডকুমেন্টেশন আমরা পাবো যে সরকার দেখেন কি করলো। 10টি কমিশন গঠন করেছে, আপনার আমার কারোর সাথে ন্যূনতম মতামত নেয়নি। এই যে এককভাবে সিদ্ধান্ত নেওয়া, এই কাজটি কে করতো? এই কাজটি করতো শেখ হাসিনা। অর্থাৎ এই সরকারের কাজের সাথে শেখ হাসিনার কাজের কিন্তু মিল আছে। সরকার যখন নিজেকেই সংস্কার করতে পারছে না, এই যে 2 জন উপদেষ্টাকে পরবর্তীতে নিয়োগ দিল, কাদের মতামত নিয়েছে? কোনো গণভোট হয়েছে? বা ডক্টর ইউনূস ছাড়া, আসিফ নজরুল ছাড়া যারা আমাদের সাথে লড়াইয়ে বিভিন্ন সময় ছিল, তারা ব্যতীত যে সকল উপদেষ্টারা নিয়োগ পেয়েছে, তারা কিসের ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ পেল? গত 15 বছরে তাদের অবদানটা কি আছে? বাদ দিলাম 15 বছর, এই অভ্যুত্থানে এই উপদেষ্টাদের কয়জন রাষ্ট্রপতি ছিল? বিপ্লব পরবর্তী সরকার যদি আপনি এত দুর্বল মানসিকতার মানুষদের নিয়ে করেন, তাহলে আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, আপনার বিপ্লবের চেতনা আপনি ধারণ, লালন এবং বাস্তবায়ন করতে চাচ্ছেন, এটি কোনোভাবেই সম্ভবপর নয়। দেখেন বাংলাদেশে অনেকগুলো সরকার কিন্তু এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, বা শেখ মুজিব ছিল। বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে সবথেকে দুর্বলতম সরকার হলো ডক্টর ইউনূস সরকার। এবং ইউনূস সরকার কিন্তু তিনি এটি স্বীকার করে নিয়েছেন যে আমাদের অনেক ভুল আছে, আমাদের যদি কপালে লেগে যায় ভালো, আর যদি না লেগে যায় তাহলে কপাল বন্ধ। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম, যেটি রাশেদ খান বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, যেটি রাজনৈতিক দলগুলো চায় না তাই সরকারও নিষিদ্ধ করতে চায় না, সরকারের অবস্থান, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রতি একটি তির্যক অভিযোগ সরকারের পক্ষ থেকে। একই অবস্থা কি সংস্কার নিয়েও হবে কিনা? কারণ মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরেই নির্বাচন। তার মানে কি যে সংস্কারের দায়টাও কি রাজনৈতিক দলের ঘাড়ে যাচ্ছে? না, প্রেস সচিব কি বুঝাতে চেয়েছেন আমি স্পষ্ট না। সংস্কার যদি বেশি চায় তো তাহলে আরো সময় লাগবে, আর কম চাইলে হয়ে যাবে। সে কমটা কি একটু শুনি, উন্নয়নটা বলুক না, ওরা কি সংস্কারটা করতে চাচ্ছে। সংস্কার কি? নতুন বন্দোবস্তটা কি? গণতন্ত্র নাকি অন্য কিছু? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকার গঠিত হবে কিভাবে? গণতান্ত্রিক পদ্ধতিতে, অধিকতর গণতান্ত্রিক পদ্ধতিতে। যদি গণতন্ত্র হয় তাহলে সেই গণতন্ত্রের পক্ষে অন্তরায় কি আছে সেগুলি নিয়ে আলোচনা হতে পারে, কি প্রস্তাবনা আছে। আমার তো মনে হয় গণতন্ত্র এবং নিয়মিত জনগণের অংশগ্রহণে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন, রাইট? গণতন্ত্রের জন্য এর চাইতে উত্তম কোনো পন্থা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাষ্ট্রের 3টি বিভাগ আছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সরকারের লেজুর ভিত্তি করবে না, এক সরকার দ্বারা এককভাবে নিয়ন্ত্রিত হবে না। 3টি বিভাগ স্বতন্ত্রভাবে যার যার মতো করে সমন্বয় করে ফাংশন করবে। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে, জনকল্যাণে ফাংশন করবে, সরকারের অধীনস্থ থাকবে না। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলিও সেভাবে চলবে। আর একটা কার্যকর পার্লামেন্ট। কার্যকর পার্লামেন্ট বলতে আমি মিন করেছি সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্টের প্রতিনিধিরা। সেটাই তো আমাদের মনে হয় কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ঐতিহ্য এস্টাবলিশ করা দরকার। সেক্ষেত্রে সরকারের কোনো প্রস্তাবনা আছে কিনা আমি তো খুব ঘাটতি দেখছি না, কারণ আমরা সব রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছি। স্যার বলছিলেন যে ইন্ডিয়াতে সব দল মিলে সংস্কার নিয়ে কথা বলছে অথবা তাদের সমস্যা নিয়ে কথা বলছে, রাইট? তো ইন্ডিয়াতে তো কোনো ফ্যাসিবাদী দল নাই যেটা আওয়ামী লীগ করেছে।
আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি বলেন অনির্বাচিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, এটা কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল নাকি ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল? ক্যাবিনেটে ছিল। এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত হয়েছে। তাহলে ওই দল কি এই দায় এড়াতে পারবে যে ফ্যাসিবাদী কায়েমের জন্য যে অপরাধ তারা করেছে দল এড়াতে পারবে? এই জন্য আমি বলছি দল হিসেবে আওয়ামী লীগের ট্রায়াল হতে হবে, বিচার তাদেরকে ফেস করতেই হবে রাজনৈতিক দল হিসেবে। এবং এই রাজনৈতিক দলের শীর্ষ নেতার থেকে অন্যান্য যারা এই সরকার পরিচালনা করেছে এবং দল পরিচালনা করেছে তাদেরকে দায় নিয়ে তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে। তারপর ট্রায়ালে নির্দোষ হলে তারা রাজনীতি করবে, কেন করবে না? আর যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে আপনার শাস্তির ব্যবস্থা করতে হবে। শাস্তি ফেস করে, বিচার ফেস করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, এটা আমি মনে করি এবং জনগণ তাই মনে করে। এখন ধরেন ফ্যাসিবাদী হয়ে গেল আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল, গণহত্যা করলো, লুটপাট করলো, আপনি ধরেন অর্থ পাচার করলো, গুম করলো, আনঅথরাইজড স্ক্রিনিং করলো, সে আবার রাজনীতিতে থাকলো বহাল তবিয়াতে। এবং তিনিও আবার 25 থেকে 30% জনগণ যিনি আছেন, প্রফেসর সাহেব বলছিলেন, তাদের প্রতিনিধিত্ব হচ্ছে না তারা না থাকলে। মানে ফ্যাসিবাদী একটা সরকার এবং দল না থাকলে 30-35% জনগণের প্রতিনিধিত্ব করা হয় না। এটা যারা ভাবেন তারাও কিন্তু তাদেরও সংস্কারের প্রয়োজন আছে, চিন্তার। কারণ আপনি এভাবে বৈধতা দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে বিএনপি 40% লোক আছে বিধায় বিএনপি অপরাধ করেছে, মানে ওই 40% লোকের প্রতিনিধিত্ব করা হচ্ছে না, সেটা রাজনৈতিক দৈন্যতা এবং সেটা রাজনীতির নামে অপরাজনীতি এবং ফ্যাসিবাদ, তার বিচার হতে হবে। আরেকটা জায়গায় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রয়োজনটা কি সংস্কারের, সেটা হচ্ছে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু অন্তরায় সাংবিধানিকভাবে এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, বিচার বিভাগ বলেন, বিচার বিভাগ তো ভিন্ন বিভাগ, এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সরকার দলীয়করণ করে একদলীয় নির্বাচন, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করেছিল। সেই জায়গায় সংস্কারের প্রয়োজন আছে এবং সেই সংস্কারগুলি অতি প্রয়োজনীয় এবং সরকার যে সময় ইতিমধ্যে চেয়েছে এবং রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে যে সময় দিতে চেয়েছে তার মধ্যেই সম্ভব। সেটি করে আপনি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন। প্রফেসর আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতি, এটা নির্বাচিত সরকারই নিশ্চয়ই যুগ উপযোগী করবে এবং জনবান্ধব করবে। তার জন্য প্রয়োজন হলে নির্বাচিত সরকার কমিশন করবে, সেই কমিশনের প্রস্তাবনাগুলির আলোকে নির্বাচিত সরকার কাজ করবে। কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তি তার মতো করে রাষ্ট্র ব্যবস্থাপনার সব সেক্টরে পরিবর্তন চাচ্ছে, আর অনির্বাচিত একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই লক্ষ্যে নিজেদের মতো করে কমিশন করে তাদের চিন্তা বাস্তবায়ন করবে। সেটা 18 কোটি জনগণের কাছে গ্রহণযোগ্য না এবং 18 কোটি জনগণের অংশগ্রহণ না, আপনি মনে রাখবেন। যার জন্য আমি বলছি যে তার মানে এই সরকারের সব কমিশন আসলে ফাংশনাল হবে না, আপনার কি সেটা মনে হচ্ছে? না, আমি তা এখনো মনে করছি না। আমি মনে করছি সরকার কমিশন করেছে, এটা ভালো উদ্যোগ। কমিশন ইতিমধ্যে তার প্রস্তাবনাগুলি প্রস্তুত করছে, নিশ্চয়ই সরকার এও বলেছে তারা এটা নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে বসবে। এখন কমিশনের প্রস্তাবনা এবং রাজনৈতিক দলগুলির ভাবনা বা প্রস্তাবনাকে এক করে যদি আমরা সেটা সামারাইজ করে জাতির কাছে উপস্থাপন করি, রাজনৈতিক দলগুলি, আমরা বলেছি আমরা কিন্তু খুব বৃহত্তর পরিসরে দেখি, অন্যরা কিন্তু সংকীর্ণ পরিসরে দেখে, ব্যক্তি পরিসর বা ব্যক্তি চিন্তা, গোষ্ঠী চিন্তা। রাজনৈতিক দলগুলি কিন্তু অধিকাংশ জনগণকে রিপ্রেজেন্ট করে, সব রাজনৈতিক দলই করে। এখন আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থ বলেন, জনগণের স্বার্থ বলেন, বহির্বিশ্বের সাথে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যে কানেক্টিভিটি এবং যে ধরেন পারস্পরিক চাওয়া এবং পারস্পরিক সমৃদ্ধি নিয়ে কাজ করতে হয়, যার ফলে রাজনৈতিক দলগুলির দেখা কিন্তু অনেক বৃহত্তর পরিসরে। সেই বৃহত্তর পরিসরে আমরা মনে করছি যে সরকার যদি প্রয়োজনীয় সংস্কার যেটা করতে চান, যেটা আমাদের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য অপরিহার্য, মানুষের ভোটাধিকারের জন্য অপরিহার্য এবং মানুষের কাছে দায়বদ্ধ থাকে, এরকম একটা সরকার গঠনের জন্য অপরিহার্য। আমি যদি এক কথায় বলি, গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যেকটি সেক্টরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা, এটা হলো গণতন্ত্রের মূল জায়গা। সে জায়গায় যেহেতু রাজনৈতিক দলগুলি এক, জনগণের আকাঙ্ক্ষাও এক, ছাত্রদেরও আমার কাছে মনে হয়েছে আকাঙ্ক্ষা এক, আমার মনে হয় যে এগুলি সমন্বয় করলে রাজনৈতিক দলগুলির দ্বিমত থাকবে না। সমস্যাটা একটা জায়গা, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে স্যাটিসফাইড করার একটা মানসিকতার থেকে কাজ করতে গিয়ে একটু লেজে গোবরে করে ফেলেছে এবং সেখানে সমন্বয় থাকছে না, সেখানে করণীয় নির্ধারণে সময় লাগছে,
কালেক্ষেপণ হচ্ছে, অসন্তোষ বাড়ছে এবং জনগণ এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী রাজনৈতিক দলের মধ্যে বিভাজন এবং ধরেন সন্দেহ প্রবণতা বাড়ছে। সেখানে তাদের আরও যোগাযোগ করা দরকার, আলোচনা করা দরকার এবং আরও সমন্বিতভাবে তাদের সিদ্ধান্তগুলি জানালে নিশ্চয়ই জনগণ এবং রাজনৈতিক দল সমর্থন জানাবে। শেখ রবিউল আলম, আমি আপনার কাছে আবার আসবো। শেখ হাফিজুর রহমান কার্জন স্যার, যেটি শেখ রবিউল আলম বললেন যে বাংলাদেশের রাজনীতিতে যে জায়গাগুলো আছে, যে আদর্শিক যে ধারা আছে, সেখানে আওয়ামী লীগের বিকল্প বা আওয়ামী লীগের রিপ্লেস কি ছাত্র জনতার যে নতুন দল, নাগরিক কমিটি বা যারা নতুন দল আসছে, সেটি আসলে রিপ্লেস সম্ভব কিনা সেটি একটি জানার বিষয়। আর একটি হচ্ছে যে যেটি রবিউল ভাই সর্বশেষ বললেন যে বিভাজন, অনৈক্য বা যে ধরনের একটি ধীরগতি কালক্ষেপণ বলা হচ্ছে সংস্কারকে ঘিরে, সেটি আসলে আপনাকে এটা বুঝতে হবে যে বিভাজন মানে যেটা হয় যে আপনার এখন তো এনভায়রনমেন্টাল সায়েন্স খুব এমার্জিং একটা ডিসিপ্লিন, এবং সেখানে বলে বায়োডাইভার্সিটি, এবং আপনার বলে প্রকৃতির ভিতরে যত বৈচিত্র্য তত শক্তি। এবং মানুষের ভেতরেও আপনি দেখবেন যে গত সরকার এত বেশি কর্তৃত্ববাদী হয়ে গিয়েছিল, চরম ডান থেকে চরম বাম কিন্তু তার বিরুদ্ধে একসাথে হয়ে গেল। এখন দেখেন যে এই যারা একসাথে ছিলেন তারা কিন্তু একজন আরেকজনের সাথে বিবাদে লিপ্ত হচ্ছেন। এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার মানে বৈচিত্র্যের ভিতরে ঐক্য, আপনি বৈচিত্র্যটা থাকবে, আপনি এক আদর্শে বিশ্বাস করেন, আরেকজন আরেকটা আদর্শে বিশ্বাস করে, এরকম অনেকে আদর্শ বিশ্বাস করে, কিন্তু মিনিমাম জায়গাতে আপনাকে মানে আপনার ঐক্যটা থাকতে হবে। এবং সেই জায়গাতে একটা বড় ভুল করেছে এই সরকার, যে আপনার যে বিষয়টা ছিল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, যে আপনি ক্ষমতায় এসছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, আপনি বেসিক কিছু রাষ্ট্রের সংস্কার করবেন, যে আপনি পুলিশের সংস্কার করবেন, আপনি আমলাতন্ত্রের সংস্কার করবেন, আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, এগুলো মোটামুটি করে আপনি একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দেওয়ার পরে আপনি তারা এসে মানে ওই যে বৃহত্তর সংস্কার যেটা, সেইটা আপনি সবাই মিলে, শুধুমাত্র রাজনৈতিক দল না, এখানে সিভিল সোসাইটি, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, আর কিছু কিছু বিষয় আমি মনে করি এটা জনগণের বিষয়, এটা আদালতের বিষয় না, এটা কোনো টকশোর বিষয় না, জনগণই সিদ্ধান্ত নেবে। আপনি দেখেন যে 1990 সালে যখন সামরিক সরকারের পতন হলো, তারপরের নির্বাচনে কিন্তু ওই জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল, আপনাকে মনে রাখতে হবে। 2008 সালের নির্বাচনে, তো সেই নির্বাচনে কিন্তু বিএনপি আপনার 30টা আসন পেয়েছিল, কিন্তু 2024-এ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো বিএনপি কিন্তু অনেক আসন পেত। আবার 2024-এর জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ কিন্তু খুব বেশি আসন পেত না, কিন্তু এখন কিন্তু আমরা যতটা বুঝতে পারছি বিভিন্ন ধরনের আলোচনা এবং ইয়ে শুনে, এখন কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো আসন পাবে। এই জন্য কিছু কিছু বিষয় ইউ হ্যাভ টু, আপনাকে ছেড়ে দিতে হবে জনগণের ওপরে। আমি কিন্তু ইতিহাস থেকে বলছি, কারণ গত সরকারের সময় অনেকগুলো বিষয় ছিল যেটা আদালতের বিষয় না, সেটা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, গত ইসের সময় আপনার বিএনপিকে নির্মূল করে দেওয়ার চেষ্টা হয়েছে, আবার 1975 সালের পর আওয়ামী লীগকে নির্মূলের চেষ্টা হয়েছে। বাংলাদেশে নির্মূলের রাজনীতি কিন্তু সফল হয়নি। আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি প্রত্যেকটা দলই যখন তারা ক্ষমতায় থেকেছেন, আপনি দেখবেন, আপনি নির্মোহভাবে অ্যানালিসিস করেন, প্রত্যেকেই সুশাসনের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে, প্রচুর দুর্নীতি হয়েছে, তারপরে জনগণের ক্ষেত্রে মানে অনেক হত্যাকাণ্ড কিংবা অনেক ধরনের অভিযোগ এসছে। আবার কিন্তু মানে সেই দলগুলো পর্যায়ক্রমে সেটাকে উপলব্ধি করেছেন কিংবা জনগণ ভুলে গিয়েছেন, নানাভাবে তারাই কিন্তু এসছেন। এখন জনগণের যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা জনগণকে নিতে দিতে হবে, আর যেটা আদালতের সেটা আদালতকেও করতে দিতে হবে, যেটা আমলার কাজ সেটা আমলাকে করতে দিতে হবে। আপনি আজকে এমন একটা অবস্থা যে আপনি পুলিশ কাজ করছে না, আমলা কাজ করছে না, শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে না, রাজনৈতিক দল ঠিকভাবে চলছে না, আপনি রোডম্যাপ দিতে পারছেন না, এই জিনিসটা কিন্তু একটা হতাশার জন্ম দিচ্ছে। হাফিজুর রহমান কার্জন, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ রাশেদ খান, যেটি বিষয় রোডম্যাপ নিয়ে কথা হচ্ছিল, যেটি বলছিলেন যে রোডম্যাপ দিতে পারছেন না বা আপনাদেরও রোডম্যাপ নিয়ে একটা ধোঁয়াশা আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে জুন বা ডিসেম্বর, দুটি বিষয় বলা হচ্ছে যে ডিসেম্বরে হতে পারে, আবার বেশি সংস্কার চাইলে সেটি 26শে জুন পর্যন্ত যেতে পারে। তারা তো মনে করছে এটি একটি রোডম্যাপ, এর বাইরে আসলে কি ধরনের প্রস্তাবনা দরকার? দেখেন, আমরা যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি তারা অবশ্যই বুঝি যে আসলে ম্যানেজমেন্টটা কী, এবং আপনাকে জানতে হবে যে আসলে কোথায় গিয়ে থামতে হবে।
সব কিছুর একটি শেষ আছে, আনলিমিটেড কোনো কিছু ভালো না। সরকার যদি মনে করে যে আমরা এইভাবে কথা বলবো, অস্পষ্ট রাখবো আর আমরা আনলিমিটেড থাকবো, তাহলে কিন্তু তাদের অবস্থা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা দখল করে, তাদেরকে কিন্তু মানুষ মাথায় নিয়ে নাচানাচি করেছিল, কিন্তু 6 মাস পরে 1 বছর পরে তাদের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন করেছে। সরকার বিগত 5 মাসে কি করলো, সেই প্রশ্ন কিন্তু এখন সবার মাথায় মাথায়, সবার মুখে মুখে, মানুষ কিন্তু চিন্তা করছে। এখন আপনি বলছেন যে যদি আপনি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি বেশি সংস্কার চান তাহলে জুনে। আপনি এই যে বেশি সংস্কার করবেন মাত্র 6 মাসের মধ্যে, হাউ ইজ ইট পসিবল? আপনি তো এই বিগত 5 মাসে আপনি কিছু করে দেখাতে পারলেন না, তাহলে আপনি যে ওই সামনের 5-6 মাস আপনি বিশাল কিছু করে দেখাবেন, এইটা আসলে আমি কিভাবে বিশ্বাস করব? আরও 2 মাস যেতে দেন, আরও 3 মাস যাক, তারপরে কিন্তু মানুষ আন্দোলন শুরু করবে এই সরকারের বিরুদ্ধে। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5 মাসেই সরকার কিছু করতে পারে নাই। এখন যদি সরকার এখন থেকে, আজ থেকে নতুনভাবে কাজ শুরু করে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেয়, তাহলে কিন্তু অনেক কিছু তারা পারবে। সরকারের যে অবস্থা, বিএনপি দেখেন এখন কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা তারা বলছে না, তারা বলছে যে আমরা আগামীতে ক্ষমতায় গিয়ে আমাদের 31 দফা আছে, আমরা সংস্কার করব। কেন বলছে এই কথাগুলো? কারণ আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন বা নিয়েছেন, অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু বিরাজনীতিকরণের সিদ্ধান্ত। বিশেষ করে উপদেষ্টারা যে ধরনের বক্তব্য দিয়েছে, একজন উপদেষ্টা হঠাৎ করে বললেন যে গত 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে নাই। আমার প্রশ্ন যে ওই উপদেষ্টা গত 53 বছরে কোথায় ছিলেন, কি করেছেন? আমরা তো একসাথে এই যে গত 7-8 বছর একটানা লড়াই করেছি, বিএনপি গত 15 বছর ধরে লড়াই করে আসছে, জামাত লড়াই করে আসছে। এই যে রাজনৈতিক দলগুলো গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার, বিএনপির মহাসচিব তো আন্দোলন শুরু হইলেই তারা গ্রেপ্তার করে তুলে নিয়ে যায়। তো এই অবস্থার মধ্য থেকে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি, কিন্তু আমরা সবসময় দৃঢ় বিশ্বাস করতাম যে আসলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্ররা এবং এদেশের সাধারণ মানুষ সম্পৃক্ত না হলে ওই আন্দোলন আসলে সফল হবে না। তো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ নেমেছে, সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, এই কারণে আন্দোলনটা সফল হয়েছে। এখন কথা হলো যে এই আন্দোলন কি আসলেই পরিকল্পিতভাবে করা হয়েছে? যেটি প্রধান উপদেষ্টা বাইরে গিয়ে বলে এসেছেন যে এটা আসলে একটি পরিকল্পিত আন্দোলন ছিল। 2018 সালের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ওই আন্দোলন না হইলে তো আসলে 24 সালের গণ অভ্যুত্থান হয় না। এখন ওই 18 সালের আন্দোলনটা আসলে কারা করেছিল, নেতৃত্ব কারা দিয়েছিল? মাননীয় প্রধান উপদেষ্টা কি জানেন? জানেন না। এবং ওই আন্দোলনের প্রেক্ষিতেই পরবর্তীতে যে আসলে 30% কোটা ফিরে আসার কারণেই শিক্ষার্থীরা রাজপথে নামে, মাননীয় প্রধান উপদেষ্টা কি এই কথাগুলো জানেন? জানেন না। কখন সাধারণ মানুষ সম্পৃক্ত হলো, কখন রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হলো? যখন গুলি করা হলো, প্রায় 300 বা 400 মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলো। আবু সাইদকে যখন হত্যা করা হলো, ছাত্রদল নেতা ওয়াসিমকে হত্যা করা হলো, মুগ্ধকে হত্যা করা হলো, তখন রাজনৈতিক দলগুলো মনে করলো যে এই যে 1300-1400 মানুষকে হাসিনা গুলি করে হত্যা করে ফেলিয়েছে, এই হত্যার পরেও যদি হাসিনা টিকে যায়, তাহলে এই বাংলাদেশে আর কোনো গণতন্ত্র থাকে না, হাসিনা হয়ে যাবে নমরুদ বা ফেরাউন। এই কারণে কিন্তু মানুষ নেমেছে। এখন আপনি যদি বলেন যে ঘোষণাপত্র ওই সময় ভুল হয়ে গেছে, আমরা প্রকাশ করতে পারি নাই, এখন ওই ভুল শুধরিয়ে আমাদেরকে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, এইটা তো বিএনপি মানবে না, আমরা মানব না, অন্যরা মানবে না, কেউ মানবে না। এখন তাহলে কি হতে পারে? এখন যেটি হতে পারে সেটি হলো আগামীর রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারপত্র তৈরিকরণ। এই কাজটি যদি সরকারের পক্ষ থেকে করা হয় তাহলে সবাই মানবে। কিন্তু এককভাবে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সবসময় বলছে যে আমাদের নেতৃত্বে আমরাই করেছি, এইটা কোনো কথা না। হাসিনাও সবসময় আমি এবং আমিত্বের মধ্যে ছিল, তার পরিণতি কি হয়েছে আপনাদের বুঝতে হবে। আমি নেতৃত্ব দিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি নেমেছে, জামাত নেমেছে। আরে ভাই, তোমার প্রয়োজনে কেউ নামে নাই, সবাই তার নিজের প্রয়োজনে নেমেছে, কারণ বাংলাদেশে গণতন্ত্র ছিল না। এই সমস্যার সম্মুখীন আমি নিজে হচ্ছিলাম, বিএনপি হচ্ছিল, জামাত হচ্ছিল, প্রত্যেকটা মানুষ হচ্ছিল। সুতরাং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে সবাই তার নিজের চাহিদার কারণে নিজের সমস্যা সমাধান করার জন্যই রাজপথে নেমেছে। আর সবথেকে বড় কথা হলো যে আমরা তো কেউ ভোট দিতে পারি নাই। আমার বয়স 32 বছর, আমি এখনও পর্যন্ত কোনো ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারি নাই। সুতরাং আমাকে ভোট দেওয়ার স্বার্থ আছে। আমরা প্রত্যেকে আমার নিজের প্রয়োজনে নেমেছি। রাজনৈতিক দলগুলো গত 15-16 বছর ধরে
টানা লড়াই করেছে, নেতৃত্ব দিয়েছে। এখন যদি আপনি বলেন যে আমি নেতৃত্ব দিয়েছি, আমার নেতৃত্বে দলগুলো পিছন থেকে কাজ করেছে, এই কথাবার্তাগুলো বললে কোনো ঘোষণাপত্র আপনি প্রকাশ করতে পারবেন না। দেখেন, আমি তাদেরকে অবহেলা করছি না, অবজ্ঞা করছি না। ছাত্রদেরকে মানুষ কিন্তু মাথায় তুলে রেখেছিল, কিন্তু ছাত্ররা কি করলো? তারা হঠাৎ করে বলল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, তারা হঠাৎ করে বলল যে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। এই দুইটা জায়গার একটা জায়গাও তারা সফল হয়েছে। তাদেরকে বুঝতে হবে যে এখন আর হাসিনা নাই, যে আপনারা যা বলবেন দলগুলো তাই মেনে নিয়ে আপনাদের সাথে ঝাঁপিয়ে পড়বে। এখন আর সেই জায়গাটাই নাই। প্রত্যেকটা দলের নিজস্ব এজেন্ডা, কর্মসূচি আছে, প্রত্যেকটা দলের আদর্শ আছে, প্রত্যেকটা দলের সংস্কারের রূপরেখা আছে। আমি শেষ করব, তার আগে যেটি বলতে চাই, দেখেন এই যে রাষ্ট্র সংস্কারের কথা আসতেছে, রবিউল ভাই যেটি বললেন যে বিএনপির 31 দফা, আমি বলবো বিএনপির না, এই দফা যুগপৎ আন্দোলন আমরা যারা 43টি দল একসাথে করেছি তাদের রাষ্ট্র সংস্কারের দফা। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, এইটা হওয়ার আগেই কিন্তু রাজনৈতিক দলগুলো মনে করেছিল এই মুহূর্তে সংস্কার দরকার, সংবিধানের সংস্কার, বিচার বিভাগের সংস্কার। যে 31 দফা আপনি একটু পড়ে দেখবেন যে এখন ছাত্ররা যে কথাগুলো বলছে, সাধারণ মানুষ যে সংস্কারের কথা বলছে, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রায় রয়েছে। আমি স্যারের দুইটা কথা বলে শেষ করবো। আওয়ামী লীগের বিষয়ে স্যার যেটি বললেন যে আওয়ামী লীগের 25 থেকে 30% ভোট আছে, এবং তিনি বললেন যে আদালতের মাধ্যমে কোনো কিছু করলে সেটি ঠিক হবে না, যেটি আওয়ামী লীগ নিজেও করেছে। দেখেন, তাহলে আপনি কি করবেন? এত বড় গণহত্যার পরে আগামী ইলেকশনে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন, তাহলে গণহত্যার বিচারটা কি হবে? কোনোভাবেই হবে না, বরং আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে, রবিউল ভাই যেটি বললেন যে তাদেরকে অবশ্যই ট্রায়াল দরকার, আমি একমত। গণহত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন অবশ্যই স্থগিত করতে হবে। রাশিদ খান, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম, রবিউল ভাই, আমরা আলোচনার শেষ দিকে কথা বলতে চাই ভাই। জি, কারণ যেভাবে মানে আমি যে কথা বলিনি স্যারকে দিয়ে সেটা আমার মুখে দিয়ে যেভাবে বলা হলো, তাতে করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি কিন্তু বিচারের বিরোধিতা করছি না, আমি পুনর্বাসনের কথাও বলছি না। আমি বলছি যে আপনার এই গত 50 বছরের ইতিহাস থেকে আমি যে লার্নিংটা পাই সেইটার কথা আমি বলছি। এবং 30-35% আমি কোথায় পেলাম? আপনি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচন হয়েছে মোটামুটি গ্রহণযোগ্য। একটা হচ্ছে 91 সালে, একটা হচ্ছে 96 সালে, একটা হচ্ছে 2001 সালে আর 2008 সালে। এই নির্বাচনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ মোটামুটি 35 থেকে 45 এর মধ্যে, মানে এর ভিতরেই ছিল। সুতরাং যে গ্রহণযোগ্য যে 4টা নির্বাচন, আপনি দেখেন গত 10 বছরে বিএনপিকে নির্মূল করার চেষ্টা হয়েছে, তাই না? তো বিএনপির সমর্থন কি চলে গেছে? তাহলে পরে আপনি সেই কথাটা বুঝতে হবে। তো আপনি আজকে যারা গত সরকারের সময়ে যারা আপনার দোষ করেছে, যারা মন্ত্রী ছিল, যারা আইজিপি ছিল, যারা র্যাবে ছিল, তাদের বিচার করেন, কিন্তু দল এখানে আপনি কিভাবে অ্যাকাউন্টেবল করবেন? হাউ কাম? আপনি দলের কেউ কি নির্দেশ দিয়েছে? দলের কেউ করেছে? আপনি তো আপনি তো আপনি যদি এখন নুরেমবার্গ না এই একটা জিনিসের সাথে দল অপরাধের বাইরে থাকেন, উনি তো সরকারের করেছেন। না আপনি তো আচ্ছা ঠিক আছে, আপনি কথা শেষ করেন। আমার কথাটা আমাকে বলতে দেন। আপনি এই কথাটা বললে এইভাবে হবে? অবশ্যই হবে, অবশ্যই না। কথাটা শেষ করি। আমি কথাটা ক্ষমতায় থেকে বলেন দলকে আপনি কিভাবে দোষারোপ করবেন, এটা হতেই পারে না। তাহলে পরে আপনার সংগঠন দায়ী হয় না। না তাহলে পরে তো আপনার ওই 91 সালে নির্বাহী সংসদে হয়েছে আওয়ামী লীগের। বলতে দেন ভাই, 91 সালে তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার ছিল, তারপর 2006 সালে বিএনপিকে নিষিদ্ধ করা দরকার ছিল। তা আপনি তো সেই আমি তো নিষিদ্ধ কেন হবে? কেন হবে না? আপনি বলেন কি কারণে? আপনি তো কাজটা বলেন, যে আমার কথাটা বলতে দেন ভাই। আপনার জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছিল আপনার বিএনপি তো জঙ্গিবাদ দমন করেছে। তখন তো সরকারে কি বলেন? আপনি সরকারে কে ছিল? না, সরকার থাকলে কি দায় হবে নাকি? বিএনপি কোন সরকারে থাকলে দায় হবে না? আপনি গলা চড়াচ্ছেন কেন? লটপার সময় গলা দেখছেন কি আপনি? হ্যাঁ, আপনি কি দেখেছেন গলার? আপনি কি এখন 2006 সালে বিএনপি কে নিষিদ্ধ করবেন কোন অপরাধ? এটাই কি বিএনপির আসল রূপ নাকি? 2006 সালে এটা কি আপনার কোন অপরাধ আপনি বলেন? বিএনপি না, আপনি এভাবে বলবেন সরকার না। আপনি আমাকে বলেন না, 2006 সালে বিএনপি ক্ষমতা আমাকে কথা বলতে দিতে হবে তো। আপনি যে কারণে আপনি বিএনপির আচ্ছা নিষিদ্ধ চাইবেন কোন অপরাধ? আচ্ছা, তাহলে পরে বিএনপি ক্ষমতা কেন হারালো? বিএনপি 2001 থেকে 2006 এর শাসক থেকে, আর আপনি 2001 থেকে 17 বছর শাসন কি এক করছেন? না এক করছি না 2001 থেকে 2006 আমরা শুনি, আপনার কথা পৃথিবীতে না
আমাকে কথা বলতে দিতে হবে তো, আমাকে কথা বলতে দিতে হবে। আমি কোনো একটা দলের কথা বলছি না, আমি কোনো একটা দলের কথা বলছি না, আমাকে কথা বলতে দিতে হবে তো। আপনি ঠিক বলছেন না। না না, আমাকে একটা দলের কথা বলতে দিতে হবে তো। নিষিদ্ধ করতে হবে। আপনি আপনার কথা আপনি শুনবো, রুবেল জাতীয় ভাই। পার্টিকে যে কারণে আপনি যদি ওই কথা বলেন, তাহলে 2001 থেকে আমরা আপনার কথা 2006 সালে যে শুনবো। জঙ্গিবাদী হামলা হয়েছে, তারপরে আগস্টের যে আপনার হামলা হয়েছে, 10টা অস্ত্র মামলা হয়েছে, তো তখন যে সরকার ছিল তার দায় থাকবে না? কেন তার দায় থাকবে? তাদের কার সেই দায় সময় থাকবে? বিচার করেছে তাহলে না? আপনি তো গ্রেফতার করেছে বিপরীত না? মুখে কথা জঙ্গিবাদ বলেছেন। নিয়ন্ত্রণ করেছে না না? না, সেটা শাহেদ হয়নি আব্দুর তো, রহমানকে গ্রেফতার করেছে হয়নি না? তো, ফাঁসি সেটা দিয়েছে না? বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়নি তো। আমি কারো আচ্ছা, আপনি একটা কথা ভাই, আমাকে কথা বলতে দিতে হবে। আপনি কি বলছেন? আমি বিএনপির পক্ষে বলছি না, বিচার হয়নি বিধায় রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। আপনি সরকারে থাকবেন না, গণহত্যা করেছে, আপনি সরকার, বিএনপি সংবিধান আমি পরিবর্তন তো করে গণহত্যার কথা বলছি না, আমি গণহত্যার কথা বলছি না, আমি গণহত্যার কথা বলছি না। এভাবে বলবেন না আপনি তো আমাকে থ্রেট করছেন, আপনি তো থ্রেট করছেন আমাকে। আমি বিএনপির কেন 2006 সালে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে? বিএনপির কথাও বলছি না। জাহিদ ভাই, এভাবে ঠিক নয়। না না, আপনি তাহলে দায় কার? আপনি একটা সরকারে, না না, সরকারে যদি থাকে তাহলে দায় কার? বলতে চাচ্ছি না, আপনারা না, না, বলবেন না। আমি বলছি যে আমি বিএনপির পক্ষেও বলছি না, আওয়ামী লীগের পক্ষেও বলছি না, আমি জাতীয় পার্টির পক্ষেও বলছি না। তাহলে পরে আমি কারো দালালি করছি না। আমি যদি কোনো একটা দলের পক্ষে বলতাম, আমি কি কোনো দলের পক্ষে বলেছি? আমি শেষ করছি। আমি তো আমার কথার ভিতরে আপনি ঢুকছেন কেন? আমার কথার ভিতরে ঢুকছেন কেন? আমি কথাটা শেষ করি। আপনি কেন নিয়েছেন? আমি উনি দিয়েছিল আমার কথার ভিতরে তো উনি নিয়েছেন, আমার কথার ভিতরে আপনি ঢুকেছেন। আমি কখনো সরলীকরণ করবেন না, কখনো সরলীকরণ করিনি। ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দিয়ে অন্য দলের আমি সাথে অন্য দলের সাথে আমার ইকুয়াল করবেন কথাই না। তো বলতে দিচ্ছেন না, সরলীকরণ করবেন না, কথাই বলতে দিচ্ছেন না। ফাইটার আপনি করবেন আপনি তো না। আমাকে হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আপনি তো হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই তো রুবেল ভাই, দেখেন, রুবেল ভাই, দেখেন, এই যে এই যে হুমকি দিচ্ছেন, এটা আপনি বলেন। আমি কি কারো পক্ষে বলেছি? আমি প্রত্যেকটা দলের কথা বলেছি। একটু থামেন, আমি মনে আমি বলতে আমি তো প্রত্যেকটা দলের কথা বলেছি। আমি তো আমি কোনো একটু বলি আর আপনারা 2006 আমি কেন, 2024 আমি জেনোসাইডকে কেন করব? আমি তো সেটা বলিনি, আমি তো বলিনি সেটা, আমি তো সেটা বলিনি। আপনি তো আমাকে হুমকি দিলেন, আপনি তো আমাকে হুমকি দিলেন। হুমকি কি? আপনি হুমকি দিলেন না, আপনি তো এই যে দালালি করবেন না আপনি। আমি দালালি করছি না, আমি সবার, আমি কারো দালালি করছি না, আপনি দালাল। আমি কারো দালালি করছি না, আমি কারো দালালি করছি না। স্যার, আমি আপনি দালাল, আপনি প্রত্যেকটা দলের কথা বলেছি। হ্যাঁ, আমি প্রত্যেকটা দলের কথা বলেছি। আপনাদের এই চরিত্র যদি বদল না হয়, আপনাদের না সরলীকরণ করছি না, না কাউকে বৈধতা দিচ্ছি না। 17 বছরের গণহত্যাকে বৈধতা আমি দেন। কে ভাই? আমি কে বৈধতা দেওয়ার? স্যার আমি বৈধতা দেওয়ার কে? উনি তো আমার কথার মধ্যে ঢুকলেন নাকি? আমাকে তো কথা বলতে দেন নাই। আমি কোন দলের পক্ষে বলেছি? আমি প্রত্যেকটা দলের কথা বলেছি। না না, ধৃষ্টতা দেখাই নাই। মানে আমি বেশি একটু আমি আমার যাই হোক, আমি কথা বলবেন তো। আমি সবসময় এইভাবে কথা বলি। আওয়ামী লীগের 17 বছর আমি কখনো কারো পক্ষে কথা বলি না। আপনি আওয়ামী লীগের দালালি করবেন না 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 আর করবেন না। আমি রাষ্ট্র না 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 না, আপনি ঠিক করছেন না। আপনাদের এই চরিত্র যদি বদল না হয়, তাহলে আপনাদের অবস্থাও খারাপ হবে। আমার কথাই তো বলতে দিল না। ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করবেন না। বলেন। স্যার আপনি একটু থামেন, বসে বসে। আচ্ছা, একটু অনুরোধ করতে একটা কথা ই করেন যে আমার কথার মধ্যে উনি ঢুকছেন স্যার না। আমি একটু বলি, আমি তো কারো পক্ষে বলি নাই, ঠিক আছে, আমি থামলাম। তা আমি কারো পক্ষে বলি নাই। আচ্ছা আমার মনে হয় আমাকে একটু দেন, দুইজনে একটু চা খাক, একটু ঠান্ডা হোক। আমি বলি। 2006 আলোচনায় নিষিদ্ধ করতে হবে। ছন্দপতন হয়েছে। আমার কাছে তাই মনে হয়েছে। না, আমি সেটা করি নাই। হ্যাঁ ধন্যবাদ। আপনি আমার কথা আমার মনে হয় যে দুইজনই আমাদের সিনিয়র, এখন টক শোতে আলোচনা সমালোচনা ভালো, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, যে কারণে আমাকে একটু দিলে মানে ভালো হয়। জি জি, আমরা সেটি নিয়ে আলোচনা করতে চাই, আলোচনা শেষ করব, হাতে আসলে সময় কম। আমরা সংস্কারের রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম যে সংস্কারটা শেষ হবে কি রাজনৈতিক নতুন বন্দোবস্ত দিয়েই কিনা। দেখেন, সমালোচনা করা কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা সবেমাত্র এত বড় একটি অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় সামনে ছিল, এটা সত্য, তারপরেও কি তাদের সমালোচনা হচ্ছে না? ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ আমরা 8 বছর ধরে লড়াই করছি, দল গঠন করেছি, এই 8 বছরে কি আমাদের সমালোচনা হয়নি? ঠিক একইভাবে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এটা সত্য, এবং স্যার যেটি বললেন, আমি কিন্তু সর্বপ্রথম স্যারের কথা দ্বিমত পোষণ করেছি, তিনি আমার শিক্ষক, তারপরেও ছাত্র হিসেবে যেহেতু আমি রাজনীতি করি, আমাকে আমার কথা বলতে হবে। সেটি হলো যে অবশ্যই এক্ষেত্রে আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে, সরকারের থেকে না। দেখেন, যিনি সরকারের প্রধান ছিলেন তিনি কিন্তু একই সাথে দলের প্রধান ছিলেন, তার মানে কি সরকার এবং দলটা কিন্তু একাকার ছিল। সরকারকে যেমন দায় নিতে হবে, আওয়ামী লীগ সরকারকে
ঠিক একইভাবে এই গণহত্যার দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। তার মানে কি? তার মানে এই সরকারের যেমন পতন হয়েছে, তাহলে আওয়ামী লীগের পতন হবে না, এই দলটির পতন হবে। দেখেন ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ সহ ওই সময় বাম প্রগতিশীল সর্বমোট ৩০,০০০ নেতাকর্মীকে গণহত্যার শিকার হতে হয়েছে, এটা তো সত্য। একবার ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা হয়েছে, দ্বিতীয়বার আবার দেখেন এই শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে গণহত্যা হয়েছে। পরপর যে দলটির ব্যানার ব্যবহার করে গণহত্যা হলো, তৃতীয়বার কি এই ব্যানারটি রেখে জিইয়ে রেখে আপনি গণহত্যার সুযোগ দিবেন? কোনোভাবে না, আমি মানবো না, ছাত্ররা মানবে না, স্যার মানতে পারেন, রবিউল ভাই মানতেছে না, আমি মানতেছি না। তার মানে সেটাই বলছি, আপনি মানতেছেন না গণহত্যা, কিন্তু আপনি চাচ্ছেন যে ব্যানারটিকে নিষিদ্ধ না করা হোক। এম আই রাইট স্যার? আপনি এইটাই চাচ্ছেন? সরকারের থেকে যারা করেছে, দল তো এখানে আসে না, সেটা আপনার অপিনিয়ন, কিন্তু আমার অপিনিয়ন ভিন্ন। যেহেতু আমি ছাত্র মাঠে থেকে, স্যার যেটি বলতে চাচ্ছি অবশ্যই বিচার হবে। পরিচালনা পর্ষদের ভুলে বা অন্যায় অপরাধে কেন স্টেক হোল্ডাররা কেন বঞ্চিত হবে? মানে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা বঞ্চিত হবে কেন? আমরা এই জন্যই বলছি, সেটি বোঝাতে চাই। আমি এই জন্যই বলছি আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ সমর্থক অবশ্যই রয়েছে, কিন্তু এই ব্যানারটি কারা চালিয়েছে, পরিচালক কারা? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তাদের বিচার হইতে হবে না? এখন বিচারের আগেই যদি আপনি ওই প্রতিষ্ঠানটিকে কাজ করার সুযোগ দেন, তাহলে তো আরেকটি শেখ হাসিনা, আরেকটি কাদের জন্ম নিবে। সুতরাং ট্রায়াল আগে শেষ করেন, গণহত্যার বিচার হোক। বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে অবশ্যই স্থগিত করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার আগে কোনোভাবে এই ডক্টর ইউনূস সাহেবকে আমরা ইলেকশন করতে দিব না। কারণ কি? কারণ আমরা ৭-৮ বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমাদের দলের ১১ জন শহীদ হয়েছে, বিএনপি বড় দল, তাদের অসংখ্য শহীদ হয়েছে, জামাত বড় দল, তাদের শহীদ হয়েছে, অন্যান্য দলের শহীদ হয়েছে, সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছে। তারা কি চায়? তাদের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে এই সরকার, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকে এসিটিভি টকশোতে, কোনোভাবে আওয়ামী লীগকে এই সরকার নির্বাচনে নিতে পারবে না। যদিও আন্তর্জাতিক চাপের কারণে প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, বা বিএনপির ঘাড়ে তিনি বন্দুক রেখেছেন। কিন্তু আমার বিষয়টা হলো যে জনগণ কিন্তু বিএনপির ঘাড়ে বন্দুক রাখবে না। জনগণ তার হাতে কিন্তু বন্দুক তুলে নিয়েছিল, জনগণ তার হাতে বাস তুলে নিয়েছিল। আওয়ামী লীগকে যদি এই সরকার বলে যে আপনার ইলেকশনে যাবেন, বাস হাতে নিয়ে এই সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলনে নামবে, আমি বলে দিলাম আজকে। আর স্যার যেটি বলছেন, স্যার যেহেতু তাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, অনেক আগে থেকে স্যারের সাথে টকশো করেছি, কথা বলেছি, তিনিও কখনো আওয়ামী লীগের দোসর এটা আমি জানি, আমি মানি না। স্যার আওয়ামী লীগের দোসর না, এটা নিশ্চিত। কারণ স্যারও কিন্তু আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বলে তিনি কিন্তু তার নামে মুক্তিযুদ্ধ মঞ্চ মামলা দিয়েছিল। এটা স্যার কিন্তু নিপীড়নের শিকার, এটা আমরা জানি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে। হয়তো স্যারের ভীষণটা আলাদা। স্যার হয়তো ভাবছেন যে দলটিকে নিষিদ্ধ না করে বরং এই দলের যারা নিরীহ সাধারণ তারা ইলেকশনে যেতে পারে, কিন্তু আমাদের সেন্টিমেন্ট তো ভিন্ন। কারণ আমরা দেখেছি যে দুইবার গণহত্যা চালিয়েছে, শেখ মুজিব একবার গণহত্যা চালিয়েছে, হাসিনা একবার গণহত্যা চালিয়েছে। কোন ব্যানারটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে? আওয়ামী লীগ নামক ব্যানারটি। সুতরাং এই ব্যানারটি বাংলাদেশে আর থাকবে না। আওয়ামী লীগকে চিরতরে অবশ্যই নির্মূল করতে হবে এবং এই বন্দোবস্ত হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি বাংলাদেশে আসলে রাজনীতি করতে চায়, তাহলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের রাজনীতি শুরুটা করতে হবে, অন্যথায় কিন্তু তারা রাজনীতি বাংলাদেশে করতে পারবে না। আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম এবং হাফিজুর রহমান কার্জন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রেখে লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।